আসসালামু আলাইকুম। অতীত থেকে কিছুটা শিক্ষা নিল রায়হান রাফি। কিছুটা বলছি এই কারণে, ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন আপনারা। অতীতে রায়হান রাফি যখন সুড়ঙ্গ কলকাতায় রিলিজ দিল, সুড়ঙ্গ পাইরেসি হয়ে গেল এবং যে পরিমাণ আয় করছিল সুড়ঙ্গ, ঠিক সেই পরিমাণ আয়ের যে গতি ছিল, স্পিডটা ছিল, সেই স্পিডটা ঠিক ইউটার্ন নিল, ধাপ করে আবার স্পিডটা পড়ে গেল। তো এইবার তুফান বাংলাদেশে 10 দিনে 25 কোটি টাকা ব্যবসা করছে। 10 দিনে 25 কোটি টাকা। তার মানে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে 40 দিনে 100 কোটি টাকা আসার কথা। 40 দিনে না আসুক, 50 দিনে 100 কোটি টাকা আসুক, 50 দিনে না আসুক, 55 দিনে 100 কোটি টাকা আসুক। 55 দিনে যদি 100 কোটি টাকার ক্লাবে চলে যায় তুফান, বাংলাদেশে প্রথম কোন সিনেমা 100 কোটি টাকার ক্লাবে যাবে। তো এই যে যে একটা রেকর্ড হওয়ার সম্ভাবনা ছিল, যে এই গতিতে যাচ্ছে, সেই গতিটা স্লথ হয়ে যেত যদি 28 তারিখে বাংলাদেশের সঙ্গে কলকাতায় রিলিজ দিত। গতকালকে কালকি রিলিজ হয়েছে, রিলিজের দিনেই কালকি পাইরেসি হয়ে গেছে। এত বড় পরিসরের, এত বড় প্রজেক্ট, এত বড় প্রযোজনা প্রতিষ্ঠান সেই পাইরেসি ঠেকাইতে পারে নাই। এইবার 5 তারিখে কলকাতায় তুফান রিলিজ দিবে, মানে ওই যে শুরুতে যে বলছিলাম যে অতীত থেকে আংশিক শিক্ষা নিয়েছে রায়হান রাফি। আংশিক এই কারণেই বললাম যে 5 তারিখ, এক সপ্তাহ পেছনে, মানে এক সপ্তাহ ইজ নট গুড এনাফ। আমি এটা নিয়ে এর আগে যখন কন্টেন্ট দিলাম তখন অনেকেই বলছে কমপক্ষে 1 মাস পরে কলকাতায় রিলিজ দেওয়া উচিত। 1 মাস পরে রিলিজ দিলে বাংলাদেশ থেকে যে আয়ের গতিটা, যে ফ্লোটা হচ্ছে, এইটা যখন একটু স্পিডটা কমতে শুরু করবে তখন কলকাতায় দেওয়া উচিত। এখন সেটা 1 মাস না করে 1 সপ্তাহে করা হয়েছে। তাইলে আংশিক শিক্ষা নিছে, ফাইন। 1 মাস করলে হয়তো আরো বেশি টাকা ইনকাম হইতো। এখন যদি কলকাতায় রিলিজ হওয়ার পরে 5 তারিখে তো কলকাতায় রিলিজ হবে, এসবিএফ দায়িত্ব নিছে ডিস্ট্রিবিউশনের। রায়হান রাফি বলছে বাংলাদেশে যেভাবে তারা ডিস্ট্রিবিউশন করে পাইরেসিটা রোধ করছে, এসবিএফ সেই দায়িত্বটা নিছে, ডিস্ট্রিবিউশন করে পাইরেসিটা রোধ করবে এবং রায়হান রাফির টিমও সেখানে কাজ করবে যথাযথভাবে। তো আশা করছি পাইরেসি হবে না, বাংলা সিনেমার সুবিধার্থে আশা করছি পাইরেসি হবে না। যদি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো ওই যে 100 কোটির ক্লাবে পৌঁছানোটা একটু টাফ হয়ে যাবে। তো দেখা যাক, 5 তারিখই বলে দিবে আসলে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। আপাতত ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেছে আজকে। ইউএসএ, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স, দুবাই, এই সমস্ত দেশে রিলিজ হয়ে গেছে এবং এই সমস্ত দেশগুলোতে যে রিপোর্ট পাওয়া গেছে, অতীতের যে কোনো সিনেমার চাইতে তাদের বিক্রিটা, টিকিট বিক্রিটা বেশি হচ্ছে। কারণ হওয়ারই কথা, যে হাইপটা উঠছে তাতে এইটাই হওয়ার কথা ছিল। তো ফাইনালি 5 তারিখে ভারতে রিলিজ, কলকাতায় রিলিজ, এর মধ্যে আবার প্যান ইন্ডিয়ান রিলিজের পরিকল্পনা আছে, হিন্দিতে রিলিজের পরিকল্পনা আছে। তো যত যাই হোক, যদি পাইরেসিও হয়, যদি গতি স্লো হয়ে যায়, তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে যে তুফান 100 কোটির ক্লাবে পৌঁছাবে। দর্শক, আপনাদের কি মনে হয়, তুফান কি 100 কোটি টাকার ক্লাবে পৌঁছাবে না 200 কোটি ছাড়িয়ে যাবে? বাংলাদেশে কোন সিনেমা 200 কোটি টাকা ব্যবসা করা, এটা একটা মিরাকেল। রায়হান রাফি একটা কথা বলছে যে আগে মানুষজন ভাবতো বড় বাজেটের সিনেমা করে বাংলাদেশে ব্যবসা করা যাবে না। তাদের সেই বড় বাজেট ছিল 1 কোটি 1.5 কোটি টাকা, আর এখন বড় বাজেট হয়ে গেছে 10 কোটি 12 কোটি টাকায়, 8 থেকে 10 কোটি টাকায়। 8 কোটি 10 কোটি টাকা বাজেটের সিনেমা করে বড়র বাপের বাজেট, বড় বাজেট তো দূরে থাক, বড় বাজেটের বড় বাজেট সিনেমা নিয়ে রাফি প্রফিট দেখাই দিছে। এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে সুপারহিট করে দিছে ছবি। আরো তো দিন রয়েছে সামনে, মাত্র তো 10 দিন গেল। 10 দিনে 25 কোটি টাকা, 20 দিনে সেটা 50 কোটি টাকা হইলে, তাইলেই তো বাংলাদেশের সব সিনেমার রেকর্ড ছাড়া যাচ্ছে। যাই হোক, তুফান রেকর্ডের পরে রেকর্ড করুন। একটু অনন্য মামুনকে নিয়ে কথা বলি, চলেন আপনাদের সাথে। বেচারা মামুন সাহেব মালয়েশিয়ায় ধরা খেয়ে জেল খাটছে আদম পাচারে। তার ভিডিও ফাঁস হয়ে গেছে, আরটিভি তাকে নিয়ে নিউজ করছে।
তার বিভিন্ন রকম মানে ঝামেলাযুক্ত যেসব কাজ, যেখানে যেখানে সে প্রবলেম ক্রিয়েট করে ফেলছে, মোটামুটি একটা 4 মিনিটের বিশাল ফিরিস্তি দিয়ে দিছে মামুন সাহেবের। তো সেই ফিরিস্তির পরে মামুন সাহেবের সঙ্গে শাকিব খানের কানেকশনসটা আমার কাছে কন্টিনিউয়েশনটা মনে হয় না আর হবে। শাকিব খান ধরনের পরে মামুন সাহেবের সঙ্গে আর কোনো কাজ শাকিব খান, আই ডোন্ট থিঙ্ক সো। মানে এত যার রিউমার, এত যার নেগেটিভ ইম্প্যাক্ট, সেরকম একটা মানুষের সঙ্গে শাকিব তো অনেক চালাক, তাই না? অনেক বুদ্ধিমান, ভবিষ্যৎটা তিনি দেখতে পান, কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে ঘুরতে হবে, কাদের সিনেমা করতে হবে। দেখেন, রাতারাতি শাকিব খানের পরিচালকের যে প্যানেল চেঞ্জ হয়ে গেছে, রাতারাতি। লিডার আমি বাংলাদেশ থেকে এই পর্যন্ত শাকিব খানের ডিরেক্টর গুলোর নাম দেখেন, বিশাল একটা চেঞ্জ। এই চেঞ্জের পরে আরো একটা চেঞ্জ আসবে, এটাই তো স্বাভাবিক। এবং শাকিব খান এইগুলার ভিতরেও ছেঁকে ফেলবে। এগুলোর ভিতরেও শাকিব খানের সঙ্গে যার ইমেজ দিয়ে ঝামেলা হবে, শাকিব খানের সঙ্গে যার ফিউচারে কোনো একটা কনফ্লিক্ট হবে শাকিব খানের ইমেজে, সেখানেও সে একটু বাছ বিচার করবে, একটু ছাকনি দিবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সেটা শাকিব খানের বিষয়। কিন্তু একটা খবর দেখলাম কালবেলায় যে বিদ্যাসী নামিম, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, এদেরকে নিয়ে আরো একটি নতুন মেয়েকে নিয়ে অরণ্য মামুন ক্রিউ ধাঁচের একটা সিনেমা সে বানাতে চাইছিল। কয়েকদিন আগে টাবু, কারিনা কাপুর যেই সিনেমাটা হয়েছে বিমান বালাদের নিয়ে, ক্রিউ টাইপের একটা সিনেমা সে বানাইতে চাইছিল। দেখেন, তার ইন্টেনশনটাই নকল। ক্রিউ কেন বানাইতে হবে? ক্রিউ টাইপের কেন বানাইতে হবে? একটু মানে অর্গানিক ভাবা যায় না? মৌলিক ভাবা যায় না? যাই হোক, সেটা ডিরেক্টরের বিষয়ে সে ভাবতেই পারে। এর আগে অরণ্য মামুন যতগুলো সিনেমা বানিয়েছেন, প্রত্যেকটা সিনেমাতেই তার কপির অভিযোগ আসছে, ম্যাক্সিমাম সিনেমাতে তার কপির অভিযোগ আসছে। এবং এটাও কথিত আছে যে তার যে উস্তাদ, সেই উস্তাদও ওই যে হিন্দি সিনেমা ছাইরা বৈশা বৈশা কপি করে বাংলা সিনেমা লিখত। উস্তাদের শিষ্য তো সেরকমই হবে, কপি পেস্টই তো করবে তারা। সেই বিষয়ে কথা বলতে চাই না, কথা যে বিষয়ে বলছি সেটা হচ্ছে যে মাহিয়া মাহি, বিদ্যাসিনা মিম আর নুসরাত ফারিয়া তাকে না করবে, তার সেই সিনেমা সে করবে না। কারণ হিসেবে দেখাইছে যে অরণ্য মামুন আগেই চতুর্থ নায়িকাকে ফাইনাল করে ফেলছিল, সেই চতুর্থ নায়িকা একজন নতুন নায়িকা। এখন বিদ্যাসিনা মিম, মাহি আর ফারিয়ার কথা হলো, তাদের একটা ইমেজ হয়েছে, তাদের একটা পজিশন হয়েছে, তাদের একটা ক্লাস হয়েছে। তারা এমন কারোর সাথে স্ক্রিন শেয়ার করতে চায় না যে একেবারে নতুন। দেখেন, নতুনকে যদি আপনি সুযোগ না দেন, তাহলে সে তার জায়গাটা তৈরি করবে কিভাবে? একজন নতুনের যে কত কষ্ট জায়গা তৈরি করে নেওয়া, সেটা আসলে নতুনটাই জানে, আর কেউ জানে না। একজন নতুন হিরো, একজন নতুন নায়িকা কতটা স্যাক্রিফাইস, কতটা স্ট্রাগল, কতটা অপমান, গঞ্জনা বঞ্চনা সহ্য করে মিডিয়াতে যাত্রা শুরু করে। দেখেন, আমি এইখানে বিদ্যাসিনা মিম, নুসরাত ফারিয়া আর মাহিয়া মাহিকে একটু খানিকটা ব্লেম দিতে চাই। আপনারা যখন নতুন ছিলেন, তখন আপনাদেরকেও কিন্তু কোনো বড় কোনো নায়িকার সঙ্গে কোনো না কোনো জায়গায় কাজ করতে হয়েছে, কাজ করেছেন। তখন কিন্তু আপনাদের বেলায় সেই বড় নায়িকারা বলে নাই ও থাকলে ওর সাথে আমি স্ক্রিন শেয়ার করবো না। এটা একটা হিংসাত্মক বিষয়। একজন শিল্পী কখনো এত হিংসাত্মক হওয়া আমার মনে হয় না ঠিক। আপনি একজন সিনিয়র নায়িকা, জুনিয়র নায়িকার সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করবেন না, আপনি সিনিয়র নায়িকা হিসেবেই থাকবেন, তাহলে নতুন নায়িকা তৈরি হবে কিভাবে? তারা ওই যে আমাদের সিম্পল একটা উদাহরণ দেই, এখন বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব আল হাসান আছে, রিয়াদ আছে, মুশফিক আছে। এখন ওরা যদি বলে যে নতুন যেসব প্লাপান আসছে এদের সাথে আসলে আমাদের যায় না, আমরা অনেক ক্লাসি স্ট্যান্ডার্ড, এদের সাথে আমরা খেলবো না, টিম নতুন করে গঠন করেন, হবে? নতুন আর পুরানের মিশেল দিয়েই তো একটা নতুন কিছু হবে, তখনই তো একটা নতুন প্রতিভার জন্ম নিবে। আপনাদের কাছ থেকে তারা কিছু শিখবে, তারা তাদের স্কিলটা আরো ডেভেলপ করবে। ইন্ডাস্ট্রির প্রতি আপনাদের তো কিছু দায়বদ্ধতা আছে, আপনারা ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন,
ইন্ডাস্ট্রি আপনাদেরকে দিয়েছে, নায়িকা বানিয়েছে, আপনাদের একটা ক্লাস দিছে, আপনাদের একটা দর্শক শ্রেণী দিছে। আর এখন যখন ইন্ডাস্ট্রিকে যখন দেওয়ার সুযোগ হয়েছে, তখন নিজেদের স্বার্থটা খুব ভালোভাবে বুঝে গেছেন। মামুন সাহেব তো এখন দিশেহারা। সে এখন এই তিনজন না করে দিছে, ওই নতুন একজন নায়িকা তার সঙ্গে সে কাজ করবে না। সঙ্গত কারণেই সে নতুন নায়িকার নাম বলা হচ্ছে না, কারণ তাকে তো আর ছোট করা যায় না। তো সেই নতুন নায়িকারা এই বিদ্যা সেনাবী, মাহিয়া মাহি আর নুসরাত ফারিয়া কাজ করবে না বলে এখন অনন্য বাবু আর বাইরের যে একজন, ভারতের একজন প্রযোজক, বাংলাদেশের একজন প্রযোজক মিলে যে পরিকল্পনা তারা করেছিল, সেই পরিকল্পনা একটু চেঞ্জ জানা শুরু করছে। সেটা কি? সেটা হচ্ছে যে অন্য কোনো নায়িকা নিয়ে তারা কাজ করবে, ভারতের নায়িকা নিয়ে তারা কাজ করবে, ইন্ডিয়ার নায়িকা নিয়ে তারা কাজ করবে। দেখেন, গল্পের যদি দৌড় থাকে, গল্পে যদি শক্তি থাকে, গল্পে যদি অ্যাবিলিটি থাকে, তাহলে নায়ক নায়িকা ম্যাটার করে না। শাকিব খান ছাড়া বাংলাদেশে আর কোনো নায়ক নায়িকা ম্যাটার করে না। সিনেমার গল্প যদি থাকে, দৌড় থাকে। সিয়াম, পরিমণি, পুরাবন্ধুই হিট হয়েছে না? শরীফুল রাজ, ইয়াশ রোহান, বিদ্যা সেনামিম হিট হয়েছে না? হাওয়া হিট হয়েছে না? মনপুরা হিট হয়েছে না? আয়নাবাজি হিট হয়েছে না? ছুঁয়ে দিলে মন হিট হয়েছে না? হয়েছে তো ভাই, নজির আছে তো। ঠিক আছে, তো নতুনদেরকে সুযোগ দিন, নতুনদেরকে তৈরি করে নিন, নতুনদেরকে ওয়েলকাম করতে শিখুন। কারণ ছোটদেরকে জায়গা দিলে একদিন এই ছোটরাই হয়তো আবার আপনাদেরকেও টানবে, এর প্রতিদান দিবে। আজকে অনেক বড় বড় নায়িকারা কাজ নাই। কেন কাজ নাই? মৌসুমী কাজ নাই, শিল্পী কাজ নাই, অনেক সিনিয়র নায়িকা কাজ নাই। তারা তো এখন সব একেবারে পরিণত শিল্পী। তারা তো এখন, তাদেরকে তো এখন লাইট, ক্যামেরা, অ্যাকশন, অ্যাক্টিং, এগুলো তো তাদেরকে এখন শেখানোর কিছু নাই। তারা অনেক কিছু জানে। তাদের কাছ থেকে বরং আপনারা শেখার অনেক কিছু আছে। কই তারা, কই সিনেমার মধ্যে নাই কেন? কারণ তারাও একসময় নতুনদের সঙ্গে সেই সুযোগটা দেয় নাই। আজকে ট্রেন্ডটা আপনারা পরিবর্তন করে দেন, আপনারা সুযোগ দেন। ভবিষ্যতে আপনারা যখন বয়স হয়ে যাবে, তখন আপনাদেরকে তারা সুযোগ দিবে। দর্শক, ইন্ডিয়াতে 5 তারিখে রিলিজের বিষয়টা এবং অরণ্য ভবনের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।